বড্ড বেশি রহস্যময় লাগছে তার কাছে। মাঝে মাঝে দেখলে বুঝাই যায় না, দুঃখের পাহাড় বুকে চেপে রেখেছে সে। সন্ধ্যা ৭টা, হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। স্টেজে দিশাকে এনে বসানো হয়েছে। সব মেয়েরা আট পরে করে শাড়ি পরেছে। পিহু সবার মতো করে বাসন্তী রঙের শাড়ি পরেছে। সাধারণত অফ হোয়াইট কিংবা ধূসর কিংবা কালো রঙগুলোই তাকে বেশি পরতে দেখা যায়, কিন্তু দিশার একান্ত অনুরোধে সবার মতো রঙিন শাড়ি পরতে বাধ্য হলো সে। আর সেই সুযোগেই ঐন্দ্রিয় তাকে মনের মতো সাজিয়ে দিয়েছে। ঝাঁকড়া ঢেউ খেলানো চুলগুলো হাফ পাঞ্চ করে সুন্দর করে বেঁধে দিয়েছে। সাথে জারবেরা আর রজনীগন্ধার হালকা ফুলের গহনাও তাকে পরিয়ে দিয়েছে ঐন্দ্রি। চোখে মোটা করে কাজল দিয়েছে আর লাল রঙের লিপস্টিক। ঠোঁটজোড়াকে আরো রঙিন করে দিয়েছে পিহুর। ২.৫ বছর পর এভাবে সেজেছে পিহু। দিশা তো বেশ খুশি। এতদিন জীবন্ত লাশটাকে আজ সত্যিই জীবন্ত লাগছে। আয়নায় নিজেকে দেখে নিজেই চিনতে পারছে না পিহু। এই মেয়েটা কি সত্যিই সে? বজরুল সাহেবের পিহুকে দেখে আজ অনেক শান্তি লাগছে। মেয়েটা যদি জীবনটাকে এভাবে সাজাতো, তাহলে হয়তো তার বোনের কাছে দায়বদ্ধতা থাকতে হতো না আর। শওকত সাহেবের পুরো পরিবার এসেছে হলুদের অনুষ্ঠানে। অভ্র যদিও আসতে চাইছিল না, কিন্তু বাবার কথায় খানিকটা বাধ্য হয়ে এসেছে। পিউ তাদের অতিথি আপ্যায়নে কোনো ত্রুটি রাখেনি। হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সাউন্ড বক্সে একপাশে শরবতের গ্লাস হাতে দাঁড়িয়েছিল অভ্র, কিন্তু হঠাৎ স্টেজের দিকে তাকাতেই চোখ আটকে গেল তার। যার জন্য 5 দিন নিশাচরের মতো কাটিয়েছে, আজ সে নিজেই তার জগতে ধরা দিয়েছে। বাসন্তী কালার শাড়িতে বেশ লাগছে ঐন্দ্রিলাকে। কোনো ভারী গহনা নেই, শুধু খোঁপায় বেলি ফুলের মালা পরা। একটা অন্যরকম স্নিগ্ধতা তার মাঝে আছে। অভ্র খুব খুঁটিয়ে পা থেকে মাথা অবধি ঐন্দ্রিলাকে দেখে নিল। বাঁকা হাসি দিয়ে স্টেজের কাছে গেল সে। পিহু অভ্রকে দেখে জিজ্ঞাসা করলো, ভাইয়া কিছু লাগবে? না। আচ্ছা, এই মেয়েটা কে? কোন মেয়ে বলুন তো? বেলি ফুলের খোপাওয়ালি? ওহ, ওই অঞ্জিলা, আমার দূর সম্পর্কে খালাতো বোন। পিহুর কথায় চাপা স্বরে অভ্র বলে ওঠে। বেআইন বলে কথা। ঠাট্টা তামাশা তো করাই চাই। কিছু বললেন ভাইয়া? ওফ, থাকো। বলেই অভ্র চলে গেল সেখান থেকে। মাথায় এখন ছক কষছে মেয়েটাকে কিভাবে সাহায্য করা যায়। স্টেজ থেকে নেমে ভেতরের দিকে রওনা হয় ঐন্দ্রি। হলুদের দ্বিতীয় বাটিটা নিয়ে যেতে হবে স্টেজে তাকে। টেবিল থেকে বাটিটা নিতে গেলে অনুভব করতে পারলো কারো নিঃশ্বাস ঘাড়ের উপর পড়ছে। সবাই ছাদে। খানিকটা থমকে যায় ঐন্দ্রি। পেছন ফিরলে খানিকটা চমকে ওঠে সে। তার ঠিক পেছনে সাদা পাঞ্জাবি এবং হলুদ কোটি পরিহিত একজন পুরুষ দাঁড়িয়ে আছে। বেশ লম্বা লোকটি, নীলাদ্রির কাছাকাছি তো হবেই। ফর্সা মুখে খোঁচা খোঁচা দাড়ি, চুলগুলো জেল দিয়ে কায়দা করে স্টাইল করা। প্রথমে চিনতে না পারলেও পরে ঠিক চিনতে পারে লোকটা সেই ব্যক্তি যার সাথে রেস্টুরেন্টে তর্কাতর্কি হয়েছিল। লোকটা তার দিকে বেশ ঝুঁকে দাঁড়িয়ে আছে, ঠোঁটের কোণে দুষ্ট হাসি। এই লোক এখানে এসে টপকাবে এটা তো কল্পনাও করেনি ঐন্দ্রি। হামতা হামতা করে জিজ্ঞাসা করে, আ- আ- আপনি এখানে? নারী কল্যাণ সমিতির ম্যাডাম তোতলাতেও পারে, জানা ছিল না। আগে বলুন না, আপনি এখানে কি করছেন? দারোয়ান চাচা আপনাকে ঢুকতে কিভাবে দিল? বদরুল আঙ্কেল এত ভালোবেসে দাওয়াত করেছেন যে না এসে পারলাম না। দারোয়ান চাচা সালাম দিয়ে ঢুকতে দিয়েছেন। স্বাভাবিক ভঙ্গিমাতে এই কথাগুলো বলে নিজের দুটো হাত ঐন্দ্রির দুপাশ দিয়ে টেবিলে ভর দিয়ে দাঁড়ায় অভ্র, যাতে করে ঐন্দ্রিলার দিকে আরো ঝুঁকে পড়ে সে। অভ্রের গরম নিঃশ্বাস ঐন্দ্রিলার মুখে আছড়ে পড়ছে। বেশ অস্বস্তিকর একটা পরিবেশ। ঐন্দ্রিলা শুধু এখান থেকে কিভাবে বের হবে সে কথাই ভাবছে। রাগ লাগছে, আবার দম বন্ধও লাগছে। বুকের হৃদস্পন্দনও বেশ বেড়ে যাচ্ছে। অভ্রের চোখ তখন স্থির ঐন্দ্রিলার দিকে। মেয়েটা এত সাধারণের মাঝে অসাধারণ কিভাবে হতে পারে? কোনো সাজসজ্জা নেই, শুধু চোখের নিচে হালকা কাজল আর ঠোঁটে লিপ বাম। এভাবে কোনো নারীকে নজর কাড়া সুন্দর লাগতে পারে? বেলে ফুলের মিষ্টি মাতাল করা নাকে আসছে গন্ধটা। এ নারীর সঙ্গ তাকে বিরক্ত করছে না, বরং মন চাইছে সময়টাকে থেমে দিতে। অভ্রের নিপুণ নজর ঐন্দ্রিলাকে আরো অস্বস্তিতে ফেলে দিচ্ছে।
হলুদের বাটিটা নিয়ে চলে যেতে নিলে অব্র দু হাত দিয়ে তাকে বেড়িবাঁধের মতো আটকে রেখেছে। যদিও তার শরীরে একবারও স্পর্শ করেনি। বেশ ক্ষিপ্ত কণ্ঠে বলে ওঠে ঐন্দ্রী,